সময় গড়িয়েছে ১.৫ বছর। এর মধ্যে বদলে গেছে অনেক কিছু। শুধু বদলায়নি অপরূপা। থানা পুলিশ করে মারুফের বেশি কিছু করতে পারেননি রুহুল আমিন প্রামাণিক। দরজাপ করে অবশ্য বেশ পেরেশানিতে ফেলেছেন। অনেক টাকাও খরচ হয়ে গেছে। ১ বছর পুরো দৌড়ের উপর রেখেছিলেন বজ্জাত লম্পট ছেলেটাকে। ১ বছর পর অপরূপা নিজেই পিছিয়ে এসেছে, সঙ্গে বাবার বাইকেও পিছিয়ে নিয়ে এসেছে। এসব তার আর ভালো লাগছে না। পরিবেশ ঠান্ডা হতেই মারুফ বিয়ে করে নিয়েছে, সেই খবর এসেছিল অপরূপার কানে। অপরূপা উপরে উপরে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে এখনও বঙুর আর নরম। সে মারুফ নামক প্রতারক বিশ্বাসঘাতক মানুষটাকে ভুলে যেতে চায় চিরদিনের জন্য। কিন্তু চাইলে কি সহজে সব ভোলা যায়? অপরূপা তো পারছে না। আজ প্রামাণিক বাড়িতে রান্নাবান্নার বিশেষ আয়োজন চলছে। এর একটা বড় কারণও রয়েছে। আজ অপরূপাকে দেখতে আসবে পাত্রপক্ষ। অপরূপা কোনোভাবে রাজি হচ্ছিল না জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার। কিন্তু তার পরিবার, তারা তো চাইছে তার জীবনটাকে আবার গুছিয়ে দিতে। অপূর্বা যখন বারবার নিষেধ করেছিল, কারো কোনো কথা শুনছিল না, তখন রুহুল আমিন প্রামাণিক নিজে মেয়েকে বোঝানোর মতো করে বলেছিলেন, দেখো অপরূপা, জীবনে একবার ভুল করেছ, বারবার করিও না। জীবন বারবার কিন্তু সুযোগ দিবে না ভালো থাকার জন্য। একবার তোর সিদ্ধান্ত ছিল, এবার না হয় সিদ্ধান্তটা আমাদের থাকুক। আমরা কেউই চাই না তুই কষ্টে থাকিস। তুই কেন একজন বিশ্বাসঘাতক প্রতারক লম্পটের জন্য নিজের ভালো থাকা বিসর্জন দিবি? সে তোকে ঠকিয়েছে, ছেড়ে দিয়েছে, তো ভালোই আছে, সুখে আছে। তাহলে তুই কেন থাকবি না? তোর কি ভালো থাকার অধিকার নেই? ভালো থাকতে চাস না তুই? এখানে ভালো থাকবি তুই। আর অমত করিস না। অপূর্বা তবুও রাজি নয়। তার এক কথা, সে আর কোনো সম্পর্কে জড়াতে চায় না। কিন্তু রুহুল আমিন প্রামাণিক ছাড়ার পাত্র নন। মেয়েকে তিনি তিলে তিলে শেষ করে যেতে দিতে পারেন না। সব বাবা মা চায় তাদের সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, সুন্দর একটা জীবন গড়ে তুলুক। অনেক বোঝানোর পর অপরূপা রাজি হয়। সে গত ১.৫ বছরে দেখেছে তার অবস্থা দেখে বাড়ির সবাই কতটা কষ্ট পেয়েছে। তার কষ্টে সবাই কষ্ট পেয়েছে। তার ব্যথায় ব্যথিত হয়েছে, তার কান্না দেখে কেঁদেছে। দিন শেষে বেঈমান বিশ্বাসঘাতকরা যদি ভালো থাকতে পারে, তাহলে অপরূপার কেন পারবে না? অপরূপার বর্তমান বয়স ৩৪ বছর। তাকে দেখার জন্য যে পুরুষ আসবে তার বয়স ৩৯ বছর। তিনি বিপত্তিক পুরুষ। ২ ছেলে আছে, একজনের বয়স ১২, আরেকজনের ১৬। স্ত্রীকে হারিয়েছেন বছর ২ আগে। অপরূপাকে মিষ্টি কালার একটি জর্জেট শাড়ি পরিয়ে সাজিয়ে দিল মালিহা। পুরোটা সময় পাথরের মূর্তির মতো রয়েছে অপরূপা। তার চোখে মুখে আজ না আছে বিষাদ, আর না আছে আনন্দের চাপ। কেমন অনুভূতি শূন্য দেখাচ্ছে তাকে। মালিকা অপরূপাকে ভালোভাবে দেখে নিয়ে হাসি মুখে বলল, আপু, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। মেয়ে হয়েও আজ আপনার প্রেমে পড়ে যাচ্ছি। আপনি আসলেই অপরূপা। ভাবির কথা শুনে পলকহীন তাকিয়ে রইল তার দিকে। তাজরিন অপরূপার হাত ধরে ঝাঁঝিয়ে বলল, ফুপু, আজকে তোমার বিয়া? অপরূপা বাতিজির গাল টেনে মৃদু হেসে বলল, জানি না তো আম্মু। কেরা জানে? আল্লাহ। তাজরিন উপরের দিকে তাকালো। তার ফুফু কি আজ বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়িতে? ফুফু তাকে অনেক ভালোবাসে, আদর করে। ফুফু চলে গেলে সে ভীষণ কষ্ট পাবে। কদিন আগে তো তার খালামণিরও বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে গেছে। অপূর্ব রুমের দরজায় এসে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, মালিহা, হয়েছে? ওনারা রূপাকে দেখতে চাইছে এখন। মালিহা দ্রুত দরজা খুলে দিয়ে বলল, হয়েছে। অপূর্ব রুমের ভেতরে প্রবেশ করে বোনের দিকে তাকালো। বোনকে দেখে তার চোখ জুড়িয়ে গেল। প্রাণ ভরে দেখল কিছুক্ষণ। তারপর কাছে এগিয়ে এসে বলল, যদি এই বিয়েটা হয় তাহলে তুই ভালো থাকবি রূপা। অপরূপা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল টলমলে চোখে। অপূর্ব মেয়েকে কোলে তুলে নিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, মালিহা, রূপাকে নিয়ে ড্রয়িং রুমে আসো। মালিহা ননদের হাত ধরে স্বামীর পেছন পেছন ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। অপরূপা সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল মৃদু স্বরে। সে মাথা তুলল না। উপরের দিকে মাথা নত করে দাঁড়িয়ে রইল বাবির হাত শক্ত করে ধরে। একজন বয়স্ক লোক বললেন, খাড়াইয়া আসো কেন বউ? মালিহা সকলের সম্মুখে বসিয়ে দিল অপরূপাকে। অপরূপা নার্ভাস হয়ে কাঁপছে। এই বয়সে এসে এতগুলো মানুষের সামনে এভাবে বসেটা কেমন দেখায়। অপরূপার বয়সে একটা মেয়ে উঠে এসে অপরূপার পাশে দাঁড়ালো। শাড়ির আঁচল সরিয়ে ভালোভাবে দেখলো অপরূপার মুখশ্রী। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে, অপরূপার চেহারা দেখে সে সন্তুষ্ট। অপরূপার পেছনে দাঁড়িয়ে মাথা থেকে শাড়ির আঁচল পুরোপুরি সরিয়ে দিয়ে বলল, মুখটা তুলে একটু সামনে তাকান। অপরূপা তাকালো না। মেয়েটা নিজেই অপরূপার মাথা ধরে তুলে ধরল। অপরূপা এক নজর তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল। সবাই ভালোভাবে দেখলো অপরূপাকে। তাকে বেশ পছন্দ হলো সকলের। সোফায় বসে থাকা একজন ভদ্রলোক পাত্রের বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, সঞ্জিত,
নতুন আম্মু পছন্দ হয়েছে? সানজিদ মুচকি হেসে বলল, হ্যাঁ। সানজিদের পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, সাজিদ, তোমার পছন্দ হয়েছে? সাজিদ লাজুক হেসে শুধু মাথা নাড়ালো। দুই ভাইয়ের বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো অমত নেই, বরং তারাই বাবাকে দ্বিতীয় বিয়ে করার জন্য ভীষণ এক্সাইটেড। সব কিছু দুই পরিবারের মন মতো হলো। বিয়েটাও আজই হবে। অপরূপা ড্রয়িং রুম থেকে বেডরুমে চলে এলো। তার বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে, হাত পা ঘেমে যাচ্ছে আর কাঁপছে। তার সঙ্গে এমনটা হবে ভাবেনি অপরূপা। সে তো ভেবেছিল নিজেকে শক্ত রেখে সামনে নেবে, এখন তাহলে এমন হচ্ছে কেন? রাত 10টার পর বিয়ে হয়ে গেল অপরূপার। একটু পরে তার বিদায়। বাবার বাড়ি ছেড়ে দ্বিতীয়বারের মতো আবারও শ্বশুর বাড়িতে যাবে সে। শ্বশুর বাড়ির বললে ভুল হবে, তার তো শ্বশুর শাশুড়ি কেউ বেছে নেই, বরং বাড়িটা তার স্বামীর। তার স্বামীর নাম সাইম আহমেদ। লোকটা এখন তার পাশেই বসে আছে গম্ভীর মুখে। বড় ছেলেটা তার পাশে বসে আছে আর ছোট ছেলেটা বাবার পাশে। সাজিদ ভীষণ লাজুক প্রকৃতির ছেলে, সে ভুলেও অপরূপার কাছে আসছে না। সানজিদ অপরূপার এক হাত ধরে বসে আছে, যেন সে অপরূপাকে অনেক বছর ধরে চেনে। ইতিমধ্যে আম্মু বলে ডেকেও ফেলেছে অপরূপাকে। সাইম আহমেদের কাকা রুহুল আমিন প্রামাণিকের দিকে তাকিয়ে বললেন, আমরা এখন তাহলে বাড়ির পথে আগাই, যেতেও তো বেশ সময় লাগবে, বিদায় দিন আমাদের। অপরূপা চোখ তুলে বাবার দিকে তাকালো। তার চোখ জোড়া হতে টুপ টুপ পানি গড়িয়ে পড়ছে। প্রথমবার বাবার বাড়ি ছাড়ার সময় তার একটু কষ্ট হয়নি, কিন্তু এবার ভীষণ কষ্ট হচ্ছে। কিছুতেই বাড়ি ছাড়তে ইচ্ছে করছে না আর। বিদায়ের সময় মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল অপরূপা। এত বড় একজন নারী হয়ে এভাবে কাঁদবে কেউ আশা করেনি। অপরূপার কান্না দেখে মনে হচ্ছে 20-25 বছরের একটা মেয়ে কান্না করছে। বাবার বড় ভাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। বোনকে জড়িয়ে ধরে অপূর্ব নিজেও নিজেকে সামলাতে পারছিল না। বাতিজা আর বাতিজিকে অনেক আদর করলো। সব শেষে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসলো স্বামীর সঙ্গে। সুফিয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অপূর্বার মালিহা দ্রুত ধরল তাকে। রুহুল আমিন প্রামাণিক চোখ মুছতে মুছতে স্ত্রীর কাছে এগিয়ে এলেন। সকাল থেকে থেমে থেমে কাঁদছিল সুফিয়া বেগম। মেয়ের সুখ চাইছিলেন, আবার মেয়ে দূরে সরে যাবে ভেবে কাঁদছিলেনও। গাড়ি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। অপূর্বার কান্না বন্ধ হলেও চোখের পানি বন্ধ হচ্ছে না। আল্লাহ তাআলা তার চোখে কত পানি দিয়েছেন যে এত কাঁদার পরে চোখের পানি শেষ হয় না। সাজিদ বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। গাড়িতে আর জায়গা নেই, তাই সাজিদকে কোলে নিয়েছে সাইম। তার বাম পাশে বসে আছে অপরূপা। সে এখন সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ডান পাশে বসে আছে সানজিদ। সে ফোন চাপছে। রাত পেরিয়ে নতুন ভোর। ফজরের আজান শুনে বিছানা ছেড়ে উঠে গিয়েছিল অপরূপা। বাবার বাড়ির সকলের সঙ্গে কথা শেষ করে কল লাইন বিচ্ছিন্ন করে রুমে ফিরতে দেখলো সাইম শোয়া থেকে উঠে বসে আছে। সাইমের সঙ্গে তার তেমন কোনো কথাই হয়নি গতকাল রাতে। বাড়িতে ফেরার পর চেঞ্জ করে দুজনেই চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়েছিল। অপরূপার আগমন টের পেয়ে সাইম চোখ তুলে তাকালো তার দিকে। অপরূপা আঁচলে আর একটু টেনে নিল মাথায়। সাইম বিছানা ছেড়ে নেমে বলল, ফ্রেশ হয়েছেন? অপরূপা মাথা নেড়ে মৃদুস্বরে বলল, হয়েছি। আচ্ছা, আপনি নিচে যান, আমি আসছি। অপরূপা হাতের ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে এলো। বাড়িতে সাইম, সাজিদ আর একজন কাজের লোক থাকতো এতদিন। এখন থেকে অপরূপাও থাকবে। সাইমের বড় ভাই বউ বাচ্চা নিয়ে দেশের বাইরে থাকেন। ছোট বোন থাকে শ্বশুর বাড়িতে। অপরূপাদের বাড়ি থেকে ফেরার পরেই শ্বশুর বাড়িতে ফিরে গেছে সে। নিচে নেমে এসে কাউকে দেখতে না পেয়ে অপরূপা বাড়িটা একদম নীরব হয়ে আছে, যেন সে ব্যতীত আর কেউই নেই এই বাড়িতে। গুরু গুরু পরে ড্রয়িং রুমে চারিদিকে নজর বোলালো। কী করবে বুঝতে না পেরে সবাই বসে পড়ল। বাড়ির সকলের কথা মনে পড়ছে অনেক। গত রাতে কিছুটা ভয়ে ভয়ে ছিল, তবে সাইমের নীরবতা স্বস্তি দিয়েছিল তাকে। চারজন একসঙ্গে ডাইনিং টেবিলে বসেছে নাস্তা করার জন্য। অপরূপা নিজ হাতে প্লেট সাজালো চারজনের জন্য। তার বুক দুরু দুরু করছে, হাত মৃদু মৃদু কাঁপছে, ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। সে চাইছে নিজেকে স্বাভাবিক দেখানোর, তবে পারছে না। সাইমের দিকে নজর পড়তে দেখলো সাইম তাকিয়ে আছে তার দিকে। সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল অপরূপা। তার বুকের ভেতর আরও জোরে জোরে শব্দ হচ্ছে। সানজিদ আর সাজিদ খাওয়া শুরু করেছে। সানজিদ খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, খাচ্ছ না কেন? অপরূপা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, খাচ্ছি, তুমি খাও। সানজিদ খেতে খেতে বাবার দিকে তাকালো একবার। সাইম খেতে খেতে একটু পর পর তাকাতে লাগলো অপরূপার মুখের দিকে। অপরূপার অতীতের পুরো কাহিনী সে শুনেছে। সাইমের ফুফাতো ভাই অপরূপাদের গ্রামেই বিয়ে করেছে। তাদের মাধ্যমে অপরূপার খোঁজ পেয়েছিল। অপরূপার বাচ্চা না হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, অলরেডি তার দুজন সন্তান আছেই। অপরূপা আর চোখে আবার তাকাতেই দেখলো সাইম তার দিকে তাকিয়ে মুখে রুটি পুড়ছে।
অপরূপা দ্রুত দুই ছেলের দিকে তাকালো। দুজন খাওয়ায় ব্যস্ত, তাদের দিকে তাকাচ্ছে না এখন। অপরূপা কেমন করতে দেখে মনে মনে হাসলো সাইম। অপরূপা শাড়ির আঁচল আর একটু টেনে নিয়ে খাওয়া শুরু করলো আবার। অপরূপা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে সাইম শান্ত স্বরে বলে উঠে, যাচ্ছেন যে? অপরূপা তাকালো তার দিকে, মৃদু স্বরে বলল, কি করব? খাওয়া শেষ করুন। আমার খাওয়া শেষ। মাত্র এটুকু কি খাওয়া শেষ? পেট ভরেছে আমার। সঞ্জিত মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার চেয়ে তো সাজেদই বেশি খায় তাহলে। তোমরা খাও, আমার খাওয়া হয়ে গেছে। স্যাম রুটি ছিটতে ছিটতে ছোট ছেলের দিকে তাকিয়ে বলল, সাজিদ দ্রুত খাওয়া শেষ করো, স্কুলে যেতে হবে তো। সাজিদ পানি খেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার খাওয়া শেষ আব্বু। আচ্ছা, রুমে যাও, আমি আসছি। সাজিদ রুমের দিকে এগিয়ে গেল। নতুন আম্মুর সামনে আসতে তার লজ্জা লাগে। ছোট ছেলেকে স্কুলে দিয়ে এলো সাইম। সাজিদ ক্লাস 5-এ পড়ে। সানজিদ এসএসসি পরীক্ষা দিয়েছে। কলেজে ভর্তি শুরু হয়নি এখনও। সাইম পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর। আগামী 3 দিন তার ছুটি। সাইম বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলো সানজিদ অপরূপার সঙ্গে সোফায় বসে গল্প জুড়ে বসেছে। দুজনকে দেখে মনে হচ্ছে তারা বহুকাল ধরে একে অপরকে চেনে। আর 5 জন মা ছেলের মতোই গল্প করছে দুজন। বড় ছেলেটা সহজেই সকলের সঙ্গে মিশে যেতে পারে, ভীষণ মিশুক প্রকৃতির ছেলেটা। ছোট ছেলেটা লাজুক, সহজে কারোর সঙ্গে মেশে না, আত্মীয় স্বজনদের সঙ্গে তেমন কথা বলে না, আগ বাড়িয়ে তো আরও বলে না, অপরিচিত কারোর সঙ্গে বলেই না। অপরিচিত কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। ছোট ছেলেটাকে নিয়ে ভীষণ টেনশনে থাকে সাইম। ছেলে মানুষ হয়ে এমন হলে চলবে? বাবাকে দেখে সঞ্জিত বসা থেকে উঠে দাঁড়ালো। টি টেবিলের উপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে বলল, আমি রুমে যাই, গেম খেলবো। বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল সঞ্জিত। অপরূপা এবং সাইম দুজনেই স্পষ্ট বুঝতে পারল সঞ্জিত দুজনকে একা ছেড়ে দিয়ে চলে গেল। সাইম এগিয়ে এসে তীরে বসলো অপরূপার পাশে। দুজনের মধ্যে কিছুটা দূরত্ব, খুব বেশি নয়। অপরূপার হার্টবিট বেড়ে গেল আবার। সাইম তাকালো তার মুখের দিকে, তবে অপরূপা তাকালো না সাইমের মুখের দিকে। সাইম শান্ত শীতল গলায় ডাকলো, অপরূপা। অপরূপা ফট করে তাকালো তার মুখের দিকে। সাইম আবার বলল, আপনার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? অপরূপা দুদিকে মাথা নেড়ে মৃদু স্বরে বলল, না। কি সমস্যা হবে? কোনো সমস্যা হচ্ছে না। না হলেই ভালো। হলে জানাবেন আমাকে। আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। সাইম কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দূরত্ব কমিয়ে অপরূপার শরীর ঘেঁষে বসল। অপরূপার শরীর ঝাঁকে দিয়ে উঠল। শীত দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যাচ্ছে। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। সাইম খেয়াল করলো অপরূপার হাতের দিকে। হাতের লোমগুলো খাড়া খাড়া হয়ে রয়েছে। অপরূপার ডান হাতটা ধরে মুঠোয় পড়ল সাইম। অপরূপা নিজের হাতের দিকে তাকালো। শক্তপোক্ত পুরুষালী হাতের মুঠোয় বন্দি হয়ে গেছে তার হাতটা। মুখ তুলে সাইমের মুখের দিকে তাকাতেই সাইম বলল, তোমার কিছু বলার আছে? অপরূপা দুদিকে মাথা নাড়ল। কিছু বলার নেই। না। তাহলে আমি বলি, বলুন। স্বার্থপর ভাববেন না তো? অপরূপা চুপ রইল কিছুক্ষণ, তারপর দুদিকে মাথা নাড়ল। সাইম ঈশ্বরে বলল, তুমি তো জানোই আমার 2 ছেলে। এখন ওরা তোমারও ছেলে। ওরা এখনও ছোট, বেশিরভাগ সময় তোমার কাছেই থাকবে। আমার অনুপস্থিতিতে ওদের দুজনের দিকে খেয়াল রেখো তুমি। ভুল করলে শাসন করো, তবে ওদের সঙ্গে অন্যায় করো না কখনো। তোমার সঙ্গেও কখনো কোনো অন্যায় হবে না। বিয়ে যখন করেছি তখন তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি নিজের দায়িত্ব অবহেলা করব না কখনো। তুমি আমার উপর ভরসা করতেই পারো। এই হাত ধরে রেখেছি না, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এভাবেই ধরে রাখবো। যদি কখনো ভুল করি, যেহেতু মানুষ তাই করতেই পারি। আমার উপর যদি কখনো কোনো অভিযোগ থাকে তাহলে নির্দ্বিধায় বলবে আমাকে, আমি শুধরে নেব। অপরূপা তাকিয়ে আছে সাইমের মুখের দিকে। তার চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে গড়িয়ে পড়ছে শুরু করেছে। সাইম টিস্যু পেপার তুলে অপরূপার গাল মুছিয়ে দিতে দিতে বলল, কিছু ভুল বলেছি? অপরূপা দুদিকে মাথা নেড়ে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। বাম হাতে চোখ আর গাল মুছে নিল ভালোভাবে। সাইম অপরূপার হাত ছেড়ে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আর কিছু না বলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। অপরূপা গাঁড় গড়িয়ে তাকালো সাইমের যাওয়ার পথে। জড়ানো গলায় বলল, চা খাবেন নাকি কফি? সাইম তাকালো পেছনে, ফিরে এলো অপরূপার কাছে। প্যান্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে বক্সের ভিতর থেকে স্বর্ণের চেন বের করলো। ঝুঁকে অপরূপার গলায় চেনটা পরিয়ে দিতে দিতে বলল, আগে দিতে ভুলে গিয়েছিলাম। কি খাবেন? কোনটা ভালো বানাতে পারো? কোনোটাই না। তোমার যেটা বানাতে ইচ্ছা হয় সেটাই বানিয়ে নিয়ে রুমে এসো। অপরূপা মাথা নাড়ালো। সাইম পুনরায় এগুলো সিঁড়ির দিকে। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে চেনটা কিনে নিয়ে এসেছে।
অপরূপা গলায় থাকা চেনটা ছুঁয়ে দেখল, তারপর বসা থেকে উঠে রান্নাঘরের দিকে এগোলো। স্যাম মানুষটা পুরো অন্যরকম, চুপচাপ, শান্ত, তবে ভীষণ যত্নশীল মানুষ। আসরের নামাজ আদায় করে সোফায় এসে বসলো অপরূপা। সারাদিন তার ভালোই কেটেছে স্বামী সন্তানের সঙ্গে, তবে সাজিদ তার কাছে ঘেঁষছে না এখনও। সে নতুন মাকে দেখলে লজ্জায় পালিয়ে যায়। এখন পর্যন্ত একটা ডাকও দেয়নি নতুন মাকে। সাজিদকে টেনে টেনে নিচে নামিয়ে নিয়ে এলো। সাজিদের হাত থেকে ছোটার জন্য এক প্রকার যুদ্ধ করছে। সাজিদ ছোট ভাইকে না ছেড়ে সোফার কাছে নিয়ে এলো। অপরূপা কিছুক্ষণ তাকিয়ে দেখলো দুই ভাইকে, তারপর সুন্দর করে ডাকলো সাজিদকে। সাজিদ, আমার কাছে এসো। সাজিদ স্থির হলো, তাকিয়ে দেখলো নতুন মাকে। সাজিদ ঠেলে ঠুলে বাইকে পাঠালো মায়ের কাছে। অপরূপা সাজিদকে ধরে নিজের পাশে বসালো। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলল, কি হয়েছে? সাজিদ চুপ করে রইল। অপরূপা আবার বলল, আমাকে পছন্দ হয়নি? সাজিদ মাথা নেড়ে মৃদুস্বরে বলল, হয়েছে। আমি কি হই তোমার? সাজিদ চুপ রইল। অপরূপা সাজিদকে আদর করতে করতে বলল, মেয়ে মানুষের মতো এত লজ্জা পেলে হবে? লজ্জা সাজিদের গাল দুটো লাল হয়ে উঠেছে। অপরূপা সাজিদের গালে হাত রেখে নিজের মুখের দিকে তাকিয়ে মুখ তুলে ধরে বলল, আম্মু হই তোমার। আম্মুকে দেখে এত লজ্জা কেউ পায়? সাজিদ চোখ নামিয়ে ফেলল। অপরূপা সাজিদকে আলতো হাতে জড়িয়ে ধরল। প্রথম বিয়ের পর তার সন্তান হলে সাজিদের বয়সী হতো সেই সন্তান। কিছুক্ষণ পর সাজিদ মুখ তুলে অপরূপার দিকে তাকালো, মূলের মুখে বলল, তুমি কি আমার মতো মরে যাবে? সাজিদের কথা শুনে অপরূপার বুকের ভেতর ধক করে উঠল। কি করুণী গলার স্বর। সাজিদের মাথায় চুমু খেয়ে বলল, আমাকে অনেক মিস করো? উপর নিচ মাথা নাড়ালো সাজিদ। অপরূপা সাজিদকে আরও ভালোভাবে জড়িয়ে ধরে বলল, আল্লাহ তাআলা কতদিন হায়াত দিয়েছেন তা তো জানি না আব্বু, তবে যতদিন বেঁচে আছি তোমার সঙ্গেই থাকবো। সাজিদ এক হাতে ধরল অপরূপাকে। অপরূপার মুখের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি মরে যেও না তুমি। অপরূপার মৃদু হাসলো। সাজিদ আবার বলল, আম্মু ডাকবো তোমাকে? ভাইয়ের মতো ছোট আম্মু বলবো? শুধু আম্মুই বলো, বাকিটা তোমার ইচ্ছে। আচ্ছা, তাহলে আম্মু বলবো। আচ্ছা। সাজিদ আর কিছু না বলে চুপ করে বসে রইল। অপরূপা সাজিদের চুলে হাত বোলাতে লাগলো। কত কম বয়সে বাচ্চা দুটো মা হারিয়েছে। সাইম সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দেখলো পুরো দৃশ্য। তার ভীষণ ভালো লাগছে সাজিদ আর অপরূপার সঙ্গে কথা বলছে আর তার কাছে গিয়েছে দেখে। সাজিদ হাসি মুখে তাকিয়ে আছে ছোট ভাই আর নতুন মায়ের দিকে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছু, কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। সময় বদলায়, মানুষ বদলায়, বদলে যায় মানুষের রূপ। কেউ ঠকায়, কেউ আগলে নেয়, কেউ ছুঁড়ে ফেলে আর কেউ কুড়িয়ে নেয়। মাঝখানে পেরিয়ে গেছে অনেকগুলো দিন। এর মধ্যে অপরূপার স্বামী সন্তান নিয়ে বাবার বাড়ি থেকে ঘুরে এসেছে একবার। অপরূপার বাবা ভাইরাও ঢাকায় এসেছিল একবার। বিয়ের পর থেকে সাইম আর অপরূপার মধ্যকার সম্পর্ক দারুণভাবে গড়ে উঠেছে। অপরূপা প্রথম প্রথম ভেবেছিল সাইমের সঙ্গে সহজে হতে তার অনেক সময় লাগবে, কিন্তু তা লাগেনি। সাইম আর তার সম্পর্কে খুব দ্রুত সহজ আর সুন্দর হয়ে উঠেছে। অপরূপার দিন কাটছে দারুণ আনন্দে আর সুখে। এখন আর তাকে কথা শোনানোর মতো কেউ নেই। নিজের সংসার, নিজের রাজত্ব, যেভাবে খুশি সেভাবে চলতে পারে। কেউ বলতে আসে না, তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, ওখানে যাবে না, ওদের সঙ্গে মিশবে না, এটা করো ওটা করো, এমন কোনো কথাই তাকে শুনতে হয় না। শুয়ে বসে থাকলেও কেউ কিছু বলে না, কেউ তার দোষ ধরতে আসে না। ননদদের সঙ্গে রোজ কথা হয় ফোনে। তার ননদটা এত ভালো, কত ভালোবাসে তাকে। সপ্তাহখানেক আগে এসেছিল একদিনের জন্য। তার জন্য কত কিছু নিয়ে এসেছিল। তাকে নিজ হাতে রান্না করেও খাইয়েছে। হয়তো তার অতীত জেনে আরও এত বেশি ভালোবাসে, মায়া করে। সাজিদের ডাকে পরিবর্তন এসেছে। সেও ছোট আম্মু ডাক পরিবর্তন করে ছোট ভাইয়ের মতো আম্মু ডাকে। সায়েম তাকে সুন্দর করে ডাকে অপরূপা। মাঝে মধ্যে হুটহাট ডেকে ওঠে, আমার অপরূপা, এখানে আসো। মানুষটা তো সুন্দর করে কীভাবে ডাকে, কাউকে এত সুন্দর করে সম্বোধন করা যায়? মানুষ তাকে সবসময় ডাকত রূপা বলে। রাতের খাবার তৈরি করে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো অপরূপা। রান্নাটা অপরূপা নিজেই করে, বাকি কাজ কাজের লোক করে দেয়। দুই ছেলের দিকে তাকিয়ে দেখলো একজন গল্পের বই পড়ছে আর একজন ফোনে গেম খেলছে। দুজনকে তাড়া দিয়ে বলল, এখন রুমে গিয়ে পড়তে বসো দুজন, একটু পরে তোমাদের আব্বু বাড়িতে আসবেন। সাজিদ সঙ্গে সঙ্গে বই রেখে উঠে দাঁড়ালো। সাজিদ গেম খেলতে খেলতে বলল, আম্মু আর 5 মিনিট। মার। উত্তেজিত হয়ে শেষের কথাগুলো বলল সাজিদ। ফোন থেকে লাগাতার গুলি করার শব্দ ভেসে আসছে। সাজিদের মার শুনে অপরূপা মুচকি হাসল। অপরূপা সাইমের বিয়ে হয়েছে 5 মাস চলছে।
গত 1 মাস ধরে অপরূপা নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছে। এমন পরিবর্তন এর আগে কোনোদিন তার মধ্যে আসেনি। অপরূপা আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে। না, সে আগের চেয়ে মোটা হয়নি, তবুও নিজের শরীর ভারী লাগছে তার কাছে। তবে তার পেট ফুলে উঠেছে সামান্য। তার মনে হয় পেটের ভিতর কিছু আছে, খাওয়ার প্রতি অরুচি নেই। তবে মাথাগুলো হুটহাট চক্কর দিয়ে ওঠে, যা 15 বছরেও হয়নি। সেটাই কি হয়েছে? সে প্রতি ওয়াক্তে নামাজ শেষে আল্লাহর কাছে যা চেয়ে এসেছে তাই কি পেতে চলেছে? অপরূপার শরীর ঝাঁকে দিয়ে উঠল, গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো থরথর করে। অপরূপা হেঁটে এসে বিছানায় বসে পড়ল। সাইম ওয়াশরুম থেকে বেরিয়ে অপরূপার অবস্থা দেখে ছুটে এলো তার কাছে। তাকে ধরে আতঙ্কিত হয়ে বহার্ত কণ্ঠে বলল, অপরূপা, কি হয়েছে তোমার? এভাবে কাঁপছো কেন? অপরূপা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কম্পিত গলায় বলল, কিছু হয়নি আমার। বাইরে ফার্মেসি খোলা আছে না এখনও? নাকি বন্ধ হয়ে গেছে সব? খোলা আছে বোধহয়। কেন, কি লাগবে তোমার? প্রেগনেন্সি টেস্ট করার কিট। একটা কিট এনে দিন। অপরূপার কথা শুনে বিস্মিত হয়ে তাকিয়ে রইল সাইম। বিস্ময় নিয়ে বলল, প্রেগনেন্সি কিট দিয়ে তুমি কি করবে? টেস্ট করব। এনে দিন না দয়া করে। এক্ষুনি এনে দিচ্ছি, তুমি শান্ত হয়ে বসে থাকো। তাড়াতাড়ি আসবেন। সাইম মাথা নেড়ে ওয়ালেট থেকে টাকা বের করে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। অপরূপা অপেক্ষা করতে লাগলো সাইমের ফিরে আসার। ফার্মেসি কাছে, তাই খুব বেশি সময় লাগেনি সাইমের। দ্রুতই ফিরে এসেছে বাড়িতে। একটা না, অনেকগুলো কিট কিনে নিয়ে এসেছে। সবগুলো কিট ধরিয়ে দিল অপরূপার হাতে। অপরূপা দেরি করলো না, ব্যস্ত পায়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। সাইম চিন্তিত হয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। সময় গড়ালো, অপরূপা বের হচ্ছে না দেখে পায়চারি শুরু করলো। আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর অপরূপা বের হচ্ছে না দেখে ধৈর্যশীল সাইম অধৈর্য হয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, অপরূপা, কি করছো ভেতরে? সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল অপরূপা। তার দু চোখ হতে ঝরঝর করে গড়িয়ে পড়ছে পানি। 2 হাতে থাকা কিটগুলো তুলে ধরল সাইমের সম্মুখে। সাইম স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখল কিটগুলো। বিস্মিত হয়ে সবগুলো কিট 2 হাতে তুলে নিয়ে আরও ভালোভাবে দেখল। অপরূপার মুখের দিকে তাকাতে অপরূপা হাউমাউ করে কেঁদে জড়িয়ে ধরল সাইমকে। না, সে কষ্টে কাঁদছে না, কাঁদছে খুশিতে, আত্মহারা হয়ে। সে মা হতে চলেছে, এটা সত্যি, সত্যি এটা। এতগুলো বছর পর, এত চাওয়ার পর অবশেষে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেছেন। সাইম জড়িয়ে ধরল অপরূপাকে, তার অপরূপাকে। অনেকক্ষণ কাঁদার পর অপরূপা হেঁচকি তুলতে তুলতে সাইমের মুখের দিকে তাকিয়ে বলল, আমি বন্ধ্যা নই, আমি মা হব, আমাদের বাবু হবে। সবার সব কথা মিথ্যে, আমি বন্ধ্যা নই। সাইম অপরূপার চোখের পানি মুছিয়ে দিতে দিতে হাসি মুখে বলল, হ্যাঁ, তুমি বন্ধ্যা নও, সবার সব কথা মিথ্যে। এখন যখন বাবু পেটে হলো, তাহলে গত 15 বছর কেন হলো না? আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। অপরূপা আবার কেঁদে ফেলল শব্দ করে। সাইম তাকে জড়িয়ে ধরে মাথা পেটে হাত বুলিয়ে দিতে লাগলো। অপরূপা নিজের পেটের ওপর হাত রাখলো। বিয়ের 1 সপ্তাহ পর তার পিরিয়ড হয়েছিল, তারপর আর হয়নি। এটা নিয়ে অপরূপা মাথাও ঘামায়নি। আগেও এমন হয়েছে, কয়েক মাস করে গ্যাপ যেত। দরজা ধাক্কাচ্ছে সানজিদ আর সাজিদ। আব্বু আম্মু বলে ডাকছে 2 ভাই। আর বারবার জিজ্ঞেস করছে তাদের আম্মু কেন কাঁদছে এত রাতে। কার কি হয়েছে? সাইম অপরূপাকে বিছানায় বসে দরজা খুলে দিল। 2 ভাই হুড়মুড় করে ঢুকলো ভেতরে। অপরূপার কাছে ছুটে এসে তাকে ধরে বলল। অপরূপা 2 ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কিছু না বলে। 2 ভাই তাকালো বাবার দিকে। সাইম এগিয়ে এসে বলল, তোমাদের দুজনের ভাই বোন হবে, তাই খুশিতে পাগল হয়ে কাঁদছে তোমাদের আম্মু। কি সত্যি? হ্যাঁ। সানজিদ মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে লাফিয়ে উঠল খুশিতে। সাজিদ ফেল করে তাকিয়ে রইল মায়ের ক্রন্দনরত মুখের দিকে। অপরূপা চোখ মুখ মুছে সাজিদের কপালে চুমু খেলো। কেমন অবুঝের মতো তাকিয়ে আছে ছেলেটা। সানজিদ মায়ের কাছে এগিয়ে এসে হাসি মুখে বলল, আম্মু, আমাদের বোন হবে? আমাদের ভাই তো আছে, কিন্তু বোন তো নেই। বোন হবে, তাই না? বোন হলে বেশি ভালো হবে। অপরূপা হাত বাড়িয়ে সানজিদকে টেনে এনে জড়িয়ে ধরে পিঠে হাত বোলাতে বোলাতে বলল, ছেলে হোক বা মেয়ে, শুধু সুস্থ সবলভাবে এসে আমাদের সঙ্গে থাকলেই হলো। ছেলে মেয়ে যেই হোক, আমি খুশি। তবে তোমরা আল্লাহর কাছে চাইতেই পারো। আমি তো দিনরাত শুধু বোনই চাইব। আল্লাহ তাআলা পূর্ণ করুক তোমার ইচ্ছে। সাইম পাশ থেকে তাকিয়ে রইল 3 জনের দিকে। অপরূপা তাকালো তার দিকে। সে হাসলো, প্রাপ্তির হাসি, অনেক সাধনার পর কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার হাসি। সাইমও হাসলো। ঘুরে এসে বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে বলল, আব্বা আম্মাকে জানিয়ে দিই খুশির খবরটা।
ওনারা অনেক খুশি হবেন। অপরূপা আবার কেঁদে ফেলল। অনেকগুলো দিন পর সে এভাবে কাঁদছে। আগে কেঁদেছে দুঃখে, কিন্তু আজ কাঁদছে সুখে।